আমি তোকে কতবার বলতেছি একই কথা, এই খাতাটা হ্যাঁ খাতাটাই খুঁজে পাবে না। নতুন খাতাকে বল খাতাই 11 12 সেটা ঠিক আছে, কিন্তু তার আলাদা খাতা বড় মানে বর্ষা মুছাবো কি ইরেজার যোগ করেই বলে সেদিন শুরু করেনি, আমি সবার আগেই যোগ করছি। যোগ হয়ে গেছে না ওই স্যারের ঘরের বৌমাকে পেন সিলেক্ট করতে গেলে কি এটাতে করতে হবে মাউস দিয়ে কোনটা পেন সিলেক্ট পেন এটা দিয়ে করুন এটা দিয়ে করুন এটা কিভাবে যাবে আমি তো বুঝতে পারি পেনের ডটটা দেখুন ওখানে এখানে দেখলে আচ্ছা পেনের ডট ওখানে দেখুন কোথায় আছে পেনের ডট এই পেনের ডট বুঝতে পেরেছেন ডট এখানে থেকে এখানে ওটা তো মোছা এখানে পেন আর এখানে আর কালার গুলো এখান থেকে আপনি বেছে নেবেন কালার যে যেগুলো আপনার দরকার এই যে পুরো এটাই কাজ হচ্ছে ওকে আজকে আমরা ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস এর আয়নাইজেশন পোটেনশিয়াল ইলেকট্রন অ্যাফিনিটি এন্ড অলসো ইলেকট্রোনেগেটিভিটি টা ডিসকাস করব classifications of element. Now, ionization potential. Ionization potential. What do you mean by ionization potential or ionization energy? Ionization potential হচ্ছে যে একটা কোনো মৌল ভূমি স্তর অবস্থায় বা সর্বনিম্ন শক্তি স্তর অবস্থায় আছে আর গ্যাসীয় ফেজ আছে ওখান থেকে একটা ইলেকট্রনকে এলিমিনেশন করতে সর্বাধিক যতটা পরিমাণ আমাদেরকে বাইরে থেকে হিট সাপ্লাই করতে হবে তাহলে দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড to remove an electron from an isolated gaseous atom. Suppose একটা ইলেকট্রনকে বাদ করলাম তাহলে কি তৈরি হলো কার্বো ক্যাটায়ন
তাহলে এখানে কি করতে হবে, আমাদেরকে বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হবে। সিন্স এনার্জি সাপ্লাই ফ্রম দ্য আউটসাইড এন্ড হেন্স আয়নাইজেশন পোটেনশিয়াল ইজ এন্ডোথার্মিক রিঅ্যাকশন। স্যার দেখুন কোনখানে কিছু চলে গেল, এটা কোথায় গেল? আউটপুট কোথায় চলে গেল? হচ্ছে না। Hello, what do you mean by ionization energy? The minimum amount of energy required to remove an electron from an isolated gaseous atom in its ground state. সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। এবার সাপোজ এম একটা গ্যাস, সেখান থেকে ইলেকট্রনকে বার করতে এটা মেন আমার স্যার প্রথম তো একটু ডিস্টার্ব হবে, আমি তো এই বোর্ডে লিখি না। যেমন করে লিখেন খাতা এরকম লিখুন। স্যার আপনারা তো এটাকে ইয়ে করবেন তো, মানে ইয়ে ছাড়ার আগে কি মডিফাই করবেন তো? না পুরোটাই ছেড়ে দেবেন? না ওটা রেকর্ড হচ্ছে এখন। ওকে। ওকে, তাহলে সাপোজ এটার জন্য হিট লাগলো IE1। এবার সাপোজ যদি আমি ক্যাটায়ন থেকে যদি একটা ইলেকট্রন এলিমিনেশন করি তখন কি হবে, Mg2 প্লাস গ্যাস প্লাস ই। আবার যদি 2 প্লাস থেকে নিরোধের জন্য সরকারি চাকরিও তাহলে এখানে যেটা দেখতে হবে, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন I1 IE1 IE2 and IE3।
আই মিনস আয়নাইজেশন এনথালপি। আমরা জানি যদি কোনো অ্যাটম অবস্থায় থাকে ওর হচ্ছে যতগুলা ক্যাটায়ন আছে ঠিক যতগুলা প্রোটন এবং ঠিক ততগুলা ইলেকট্রন। এবার যদি কোনো ক্যাটায়ন তৈরি হয় সেখানে নাম্বার অফ প্রোটন ফিক্স কিন্তু ইলেকট্রন কমে যাচ্ছে। আর আমরা জানি যে কোনো পরমাণু অপেক্ষা ক্যাটায়নের সাইজ কি হয়, ছোট হয়। তাহলে সাইজ যত ছোট হবে ওর আইপি আস্তে আস্তে কি হবে, বাড়বে। কারণ সেখানে হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে মোর টাইটলি বাউন্ড করে আছে ইলেকট্রনটাকে, সেই জন্য যে সাকসেসিভলি আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে সাকসেসিভলি। আর যে কোনো একটা অ্যাটম থেকে যে পরিমাণ এই একটা ইলেকট্রনকে রিমুভ করতে যে পরিমাণ তাপ দরকার, ঠিক 1 পজিটিভ থেকে এলিমিনেশন করতে ওর থেকে বেশি, এবং 2 পজিটিভ থেকে ইলেকট্রনকে এলিমিনেশন করতে থেকে তার থেকেও বেশি তার দরকার। আর হচ্ছে যে আইপি আয়নাইজেশন এনথালপি হচ্ছে যে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। বিকজ একটা ইলেকট্রনকে তার নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে বাইরে বার করার জন্য আমরা কি করছি, বাইরে থেকে তাপ সাপ্লাই করছি। এবার হচ্ছে যে আয়নাইজেশন পোটেনশিয়াল অর্থাৎ আয়নাইজেশন এনার্জি কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে। তাহলে হচ্ছে যে ফ্যাক্টর এফেক্টিং তাহলে এবার হচ্ছে যে তাহলে এবার হচ্ছে যে কোন কোন ফ্যাক্টর দ্বারা আয়নাইজেশন পোটেনশিয়াল হচ্ছে চেঞ্জ হয়। এবার প্রথম ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে যে অ্যাটমিক সাইজ। আমরা যদি অ্যাটমিক সাইজ অর্থাৎ যদি বাম থেকে ডান দিকে যাওয়া হয় তাহলে কি হয়, সেখানে বাম থেকে ডান দিকে গেলে পরমাণু সাইজ কি হবে, বড় হবে। সাইজ যদি বড় হয় তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ বল কম হবে, তাহলে আমাকে কম পরিমাণ তাপ দিলেই কি হবে, ইলেকট্রনটা এলিমিনেশন হয়ে যাবে। তাহলে প্রথম যেটা হচ্ছে ফ্যাক্টর অ্যাটমিক সাইজ। অ্যাটমিক সাইজের সঙ্গে আয়নাইজেশন পোটেনশিয়াল হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। সাইজ যত বাড়বে নিউক্লিয়াসের আকর্ষণ বল তত কম হবে, তাহলে আইপির ভ্যালু কি হবে, আইপির ভ্যালু তত কম হবে। কারণ আইপি মানে হচ্ছে ম্যাক্সিমাম আমাকে যতটা পরিমাণ তাপ দিলে একটা ইলেকট্রনকে তার নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে আমরা ইনফাইনাইট পর্যন্ত নিয়ে যেতে পারি। তাহলে অ্যাটমিক সাইজ যত বাড়বে নিউক্লিয়াসের আকর্ষণ বল কমবে। আকর্ষণ বল হলে কমলে কি হবে, আমরা অল্প পরিমাণ তাপ দিলে কি হবে, ইলেকট্রনটা নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে দূরে সরে যাবে, তাহলে আইপির ভ্যালু কি হবে, কমে যাবে। দ্বিতীয় ফ্যাক্টর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে নিউক্লিয়াসের আকর্ষণ বল তত বেশি। আর নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি হলো নিউক্লিয়াস সহজে তার ইলেকট্রনকে ছাড়তে চাইবে না, তাহলে আইপির ভ্যালু কি হবে, বাড়বে। তাহলে নিউক্লিয়ার চার্জের সঙ্গে আয়নাইজেশন পোটেনশিয়াল কি ডাইরেক্টলি প্রপোর্শনাল। ওকে, থার্ড ফ্যাক্টরটা কি আছে, স্ক্রিনিং এফেক্ট। স্ক্রিনিং এফেক্ট যত বেশি হবে, স্ক্রিনিং এফেক্ট সবচেয়ে বেশি কোন অরবিটালে এসপি ডিএফ, তাহলে স্ক্রিনিং এফেক্ট যত বেশি হবে তাহলে হচ্ছে যে বাইরের পক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল কি হবে, কমবে।
তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমি কম পরিমাণ যদি হিট বাইরে থেকে সাপ্লাই করি তাহলে ইলেকট্রনটা এলিমিনেশন হয়ে যাবে। তাহলে যত স্ক্রিনিং এফেক্ট বাড়বে আইপি ভ্যালু হচ্ছে কমবে। তাহলে স্ক্রিনিং এফেক্টের সঙ্গে আয়নেশন পোটেনশিয়াল হচ্ছে যে ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার। দেন the fourth one is principal quantum number. প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যত প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়বে অর্থাৎ এন এর ভ্যালু যত বাড়বে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা আস্তে আস্তে কি হবে কমতে থাকবে, তাহলে আইপি ভ্যালু আস্তে আস্তে কি হবে কমতে থাকবে ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার। দেন half fill and full fill, we know that half fill and full fill orbital is more stable than the any partial fill। তাহলে half fill এবং full fill এর ক্ষেত্রে আইপি ভ্যালু কি বেশি, তাহলে half fill and full fill এর ক্ষেত্রে আইপি কি হবে বেশি হবে। এবার হচ্ছে যে variations of ionization enthalpy values in the main group। direct proportional। তাহলে পিরিয়ড বরাবর আইপির ভ্যালু কিরূপ পরিবর্তন ঘটে এবং হচ্ছে গ্রুপ বরাবর। আমরা জানি বাম থেকে যদি ডান দিকে যায় অর্থাৎ যদি পিরিয়ড বরাবর যাওয়া হয় তাহলে অ্যাটমিক সাইজকে ডিক্রিজ করে, আর অ্যাটমিক সাইজ ডিক্রিজ করলে অ্যাটমিক সাইজ যদি ডিক্রিজ করে তাহলে হচ্ছে নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পাবে, বা আকর্ষণ বল বৃদ্ধি পেলে নিউক্লিয়াস মোর টাইটলি বাউন্ড করে আছে তাহলে আইপি কি হবে বেশি হবে, অর্থাৎ আমাদেরকে বেশি পরিমাণ হিট সাপ্লাই করতে হবে বাম থেকে। তাহলে হচ্ছে ইন জেনারেল পিরিয়ড বরাবর অ্যালং পিরিয়ড আইপি ইনক্রিজ করে, আইপি ইনক্রিজ। আর দেন টু হচ্ছে যে যদি আমরা গ্রুপ বরাবর যাই তাহলে হচ্ছে একটা করে এন বাড়ছে, অর্থাৎ হচ্ছে যে একটা করে নতুন সেল বাড়ছে তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ বল কমছে, তাহলে হচ্ছে অ্যালং গ্রুপ আইপি ডিক্রিজেস। এবার বেশ কিছু এক্সেপশনাল কেস আছে সেগুলো আমরা কিভাবে আলোচনা করবো, সেগুলো হচ্ছে হাফ ফিল এবং ফুল ফিল্ডের ক্ষেত্রে। হাফ ফিল যেমন লিথিয়ামের চেয়ে বেরিলিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়াল বেশি। এবার বেরিলিয়ামের তুলনায় বোরনের আইপি বেশি হওয়া উচিত ছিল কিন্তু হচ্ছে বেরিলিয়ামের বেশি, কারণ হচ্ছে যে বেরিলিয়াম হচ্ছে যে 1:2 2:2 আর বোরন হচ্ছে যে 1:2 2:2 2p1। বোরনের ক্ষেত্রে এটা হচ্ছে যে পিটা হচ্ছে পার্সিয়াল ফিল্ড, কারণ পিতে ম্যাক্সিমাম 3টা ইলেকট্রন থাকে, মানে ম্যাক্সিমাম 6টা থাকে এবং 3টা হলো হাফ ফিল্ড। তাহলে হাফ ফিল্ড এন্ড ফুল ফিল্ড অরবিটাল ইজ মোর স্টেবল দ্যান দ্য পার্সিয়াল ফিল্ড। ইন কেস অফ বোরন, বোরন হচ্ছে ফুল ফিল্ড আছে, সেই জন্য হচ্ছে ইন জেনারেল বাম থেকে ডান দিকে গেলে আইপি বাড়ে, কিন্তু এখানে বেরিলিয়াম আর বোরনের মধ্যে বেরিলিয়ামের আইপি বেশি দেন হচ্ছে যে বোরন। তারপরে যদি আমরা করা যায় কার্বন, তারপর হচ্ছে নাইট্রোজেন। এবার নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের বেশি হওয়া উচিত ছিল কিন্তু নাইট্রোজেনের বেশি, দেন হচ্ছে যে অক্সিজেন, তারপর হচ্ছে ফ্লোরিন, তারপর হচ্ছে নিয়ন। বিকজ হিয়ার নাইট্রোজেন ইলেকট্রনিক কনফিগারেশন 1:2 2:2 and 2p3, and oxygen 1:2 2:2 and 2p4. Nitrogen has the stable electronic configuration since we have 3 electrons and oxygen have partial field electronic configuration, and hence this exceptional occurs. Now এখন যদি তাহলে আইপি হচ্ছে যে অ্যালকালি মেটালের আইপি হচ্ছে যে সবচেয়ে কম, কারণ অ্যালকালি মেটালের হচ্ছে বাইরে একটা ইলেকট্রন আছে। অ্যালকালি মেটাল মানে ক্ষার ধাতু, ক্ষার ধাতুর বাইরে একটা ইলেকট্রন আছে, ও যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। আর হচ্ছে নোবেল গ্যাস হচ্ছে যে অক্টেট ফিল আপ আছে, আর সেই জন্য হচ্ছে নোবেল গ্যাসের আইপির ভ্যালু সবচেয়ে বেশি।
তাহলে পয়েন্টগুলো করে রাখো আইপি সম্পর্কে, যে প্রতিনিধি মৌল অর্থাৎ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট পর্যায়ক্রমে বাম থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন পটেনশিয়াল বৃদ্ধি পায়। এক্সেপশনাল বেশ কিছু আছে, হচ্ছে যে এবার পর্যায় সারণীতে যত মৌল আছে সবচেয়ে বেশি আয়নাইজেশন পটেনশিয়াল হচ্ছে যে হিলিয়ামের, এন্ড হচ্ছে সবচেয়ে কম হচ্ছে সিজিয়াম। তাহলে পর্যায় সারণীতে যত এলিমেন্ট আছে সবচেয়ে বেশি আয়নাইজেশন পটেনশিয়াল হচ্ছে যে helium has highest IP and cesium have ionization potential and cesium এর lowest IP। এরপর হচ্ছে যে সাকসেসিভলি আয়নাইজেশন পটেনশিয়াল বলে ইনক্রিজ করে। এবার এক্সেপশনাল কোনগুলো আছে, যেমন বোরনের বেশি হওয়া উচিত ছিল, বেরিলিয়ামের আইপি বেশি, তাহলে বেরিলিয়াম ইজ মোর দেন বোরন ওয়ান কেস, নাইট্রোজেন ইজ মোর দেন অক্সিজেন, another is magnesium is more than aluminum, and phosphorus is more than sulfur। এগুলো হচ্ছে এক্সেপশনাল, কারণ we know that half fill and full fill is more stable than the any partial fill। তাহলে এই হচ্ছে যে আইপি। তাহলে আয়নাইজেশন পটেনশিয়ালটা আরেকবার বলছি, সবাই মন দিয়ে শুনো। একটা যে কোনো এলিমেন্ট ভূমি স্তর অবস্থায় বা সর্বনিম্ন শক্তি স্তর অবস্থায় আছে বিচ্ছিন্ন, মানে কোনো বন্ডেড হওয়া মানে চলবে না, অ্যাটমটাকে মুক্ত অবস্থায় থাকতে হবে। এম গ্যাস সাপোজ যদি Cl2 সাপোজ এখানে Cl2, তোমাকে কেউ জিজ্ঞেস করে Cl2 আয়নাইজেশন এনথালপি, আইপি কোনোদিন কোনো যৌগের হয় না, যে মুক্ত অবস্থায় অ্যাটমটাকে থাকতে হবে। তাহলে ভূমি স্তর অবস্থায় বা সর্বনিম্ন শক্তি স্তর অবস্থায় কোনো বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে তার যোজ্যতা কক্ষে সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনটাকে অপসারিত করতে বাইরে থেকে সর্বনিম্ন আমরা যতটা পরিমাণ তাপ সাপ্লাই করি। যেহেতু বাইরে থেকে তাপ আমরা সাপ্লাই করছি, সেই জন্য হচ্ছে যে আয়নাইজেশন পটেনশিয়াল ভ্যালু এন্ডোথার্মিক। এন্ডো মানে বাইরে থেকে তাপ সাপ্লাই করছি, পজিটিভ। এবার যদি একটা ইলেকট্রন এলিমিনেশন হয়ে গেল, আবার যদি আমরা হিট দিই আরেকটা ইলেকট্রন এলিমিনেশন হবে। এখন প্রথম আয়নাইজেশন পটেনশিয়াল অর্থাৎ হচ্ছে অ্যাটম থেকে একটা ইলেকট্রনকে বার করতে যে পরিমাণ হিট দিতে হবে, ক্যাটায়ন থেকে বার করতে কি আবার বেশি পরিমাণ হিট দিতে হবে। কারণ হচ্ছে যে আমরা জানি যে কোনো পরমাণুর তুলনায় যে কোনো ক্যাটায়নের সাইজ কি হবে, ছোট হবে। আর যদি থার্ড আইপি বলা হয়, তাহলে থার্ড আইপি হলে কি হবে, আরো বেশি পরিমাণ তাপ দিতে হবে, কারণ সেখানে কি হচ্ছে সাইজটা আরো ছোট হয়ে যাচ্ছে। এবার আমরা ইন জেনারেল জানি বাম থেকে ডান দিকে গেলে সাইজ ছোট হয়, তাহলে সাইজ যদি ছোট হয় অর্থাৎ পিরিয়ড বরাবর সাইজ ছোট হলে নিউক্লিয়াস মোর টাইটলি বাউন্ড করে আছে, তাহলে সেক্ষেত্রে আইপি বেশি হতে হবে, তাহলে বেশি পরিমাণ তাপ দিতে হবে। আর হচ্ছে যে যদি আমরা গ্রুপ বরাবর আসি,
যেহেতু একটা করে এন বাড়ছে অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ছে মানে নিউক্লিয়াসের আকর্ষণ বল আস্তে আস্তে কমে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কম পরিমাণ তাপ দিলেই হবে। এবার বেশ কিছু এক্সেপশনাল হচ্ছে যে এই এগুলা যেগুলো দেখালাম। এবার যদি আমরা এটাকে গ্রাফিক্যালি প্লট করি কি করে হবে দেখা যাক। আর ক্ষার ধাতুর হচ্ছে আয়নাইজেশন পটেনশিয়াল সবচেয়ে কম, কারণ ও যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ হবে। আর সবচেয়ে হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাসের আয়নাইজেশন পটেনশিয়াল ভ্যালু সবচেয়ে বেশি, কারণ হচ্ছে অক্টেট ফিল আপ আছে, এক্সেপ্ট হচ্ছে হিলিয়াম, হিলিয়ামের অক্টেট ফিল আপ নেই। আর যত এলিমেন্ট আছে সবচেয়ে আয়নাইজেশন পটেনশিয়াল বেশি ভ্যালু হচ্ছে হিলিয়ামের, আর যত অ্যাটম আছে সবচেয়ে আয়নাইজেশন পটেনশিয়াল ভ্যালু কম হচ্ছে সিজিয়ামের। তাহলে যদি আমরা গ্রাফিক্যালি দেখা যায়, গ্রাফিক্যালি যদি আমরা প্লট করা যায় দেখা যাক, এদিকে হচ্ছে জেড অর্থাৎ অ্যাটমিক নাম্বার, আর এদিকটা হচ্ছে যে আয়নাইজেশন পটেনশিয়াল। আচ্ছা, যেটা বলা যে আয়নাইজেশন পটেনশিয়ালের ইউনিট আইদার ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম অর কিলোজুল পার মোল অর হচ্ছে যে কিলো ক্যালোরি পার মোল। তাহলে আয়নাইজেশন পটেনশিয়াল ইউনিট আর ওয়ান ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম সমান 96.5 কিলোজুল পার মোল। ওকে, তাহলে আয়নাইজেশন পটেনশিয়ালটা যদি আমরা গ্রাফিক্যালি প্লট করি তাহলে কেমন আসবে? তাহলে নিচেটা হচ্ছে লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম, বোরন, বোরনের বাড়া উচিত ছিল কমবে, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ম। তাহলে এটা হচ্ছে আয়নাইজেশন এনথালপি গ্রাফ, আর এখানে আয়নাইজেশন পটেনশিয়াল এটা ইলেকট্রন ভোল্ট ইউনিটে দেওয়া আছে। এবার যদি আরেকটা ড্র করা হয়, অ্যাটমিক নাম্বার কেমন হবে? সাপোজ এটা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, আর হচ্ছে যে সিজিয়াম। কারণ জানি আমরা আয়নাইজেশন পটেনশিয়াল হচ্ছে যে গ্রুপ বরাবর গ্র্যাজুয়ালি কি করে ডিক্রিজ করে। তাহলে এইগুলো হলো আয়নাইজেশন পটেনশিয়াল। তাহলে আয়নাইজেশন পটেনশিয়াল হচ্ছে এন্ডোথার্মিক, অর্থাৎ ডেল্টা এইচ হচ্ছে যে ইন কেস অফ আয়নাইজেশন পটেনশিয়াল ডেল্টা এইচ হচ্ছে অলওয়েজ পজিটিভ, মানে সব ক্ষেত্রে আমরা কি বাইরে থেকে তাপ দিতে হবে, তাহলে সেটা হচ্ছে আয়নাইজেশন পটেনশিয়াল। এরপর হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে আয়নাইজেশন পটেনশিয়াল ক্ষেত্রে বাইরে থেকে আমরা তাপ দিছিলাম, অর্থাৎ হচ্ছে এন্ডোথার্মিক প্রসেস, অর্থাৎ তাপ শোষী প্রক্রিয়া। এবার যদি আমরা ইলেকট্রন অ্যাফিনিটি পড়ি, ইলেকট্রন অ্যাফিনিটি, অ্যাফিনিটি মানে ইলেকট্রন আসক্তি, অর্থাৎ ইলেকট্রন গেইন এনথালপি। এবার হচ্ছে যে
इलेक्ट्रॉन गेन एंथैल्पी और ইলেকট্রন অ্যাফিনিটি। এটা কি প্রথম যেটা বক্তব্য হচ্ছে যে ইলেকট্রন অ্যাফিনিটি মানে হচ্ছে যে কোন একটা ইলেকট্রন ইনফাইনাইটে আছে, সেখানে ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের আকর্ষণ বলের মধ্যে আনতে হবে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে কি হবে, নিউক্লিয়াসের চার্জ পজিটিভ এবং ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ, ওদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে, অর্থাৎ হচ্ছে যে এনার্জি রিলিজ হবে। বাট ইন কেস অফ আয়নাইজেশন পোটেনশিয়াল আমাকে বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হচ্ছিল, কিন্তু ইলেকট্রন গেইন এনথালপির ক্ষেত্রে এনার্জিটা রিলিজ হবে। তাহলে যদি ইলেকট্রন গেইন এনথালপি বলা হয় কি হবে, তাহলে ভূমিস্তর অবস্থায় বা সর্বনিম্ন শক্তি স্তর অবস্থায় একটা বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু আছে, সেখানে একটা ইলেকট্রনকে তার আউটার মোস্ট সেলে অ্যাড করতে গেলে ম্যাক্সিমাম যতটা পরিমাণ এনার্জি রিলিজ হবে সেটা হচ্ছে যে ইলেকট্রন অ্যাফিনিটি। দেখো আয়নাইজেশন পোটেনশিয়াল আর ইলেকট্রন অ্যাফিনিটির মধ্যে একটা পার্থক্য আছে। আইপি বলা হচ্ছে যে যত কঠিন করে, অর্থাৎ যত বেশি পরিমাণ হিট দিলে ইলেকট্রনটা রিলিজ হবে তার আইপির ভ্যালু তত বেশি। যত বেশি কঠিন করে, অর্থাৎ বেশি যত তাপ দিতে হবে তার হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল তত বেশি। আর ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে যত সহজে ইলেকট্রনটা অ্যাড হবে, যত ইজিলি ইলেকট্রনটা অ্যাড হবে তার ইলেকট্রন গেইন এনথালপি তত বেশি, অর্থাৎ তত এনার্জি রিলিজ হবে। এবার আয়নাইজেশন পোটেনশিয়াল হচ্ছে অলওয়েজ এন্ডোথার্মিক, সবসময় আমাদেরকে তাপ দিতে হচ্ছে, কিন্তু ইলেকট্রন গেইন এনথালপি সেটা এন্ডোথার্মিকও হতে পারে এবং সেটা এক্সোথার্মিকও হতে পারে, ডিপেন্ডিং অন দা ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে ইলেকট্রন গেইন এনথালপি সেটা পজিটিভও হতে পারে এবং নেগেটিভও হতে পারে। সাপোজ আমরা যদি একটা গ্যাস, সাপোজ একটা অ্যাটম নিলাম, সেটা হচ্ছে গ্যাস ফেজে আছে, এবার এখানে যে ডেল্টা এইচ অর্থাৎ এনথালপি পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা কিন্তু ওই অ্যাটমটার ইলেকট্রনিক কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে আছে। যদি কোনো অ্যাটম অক্টেট অবস্থায় থাকে, সাপোজ হচ্ছে নিষ্ক্রিয় মৌল, সেক্ষেত্রে কিন্তু ওই ইলেকট্রনটাকে সহজে কিন্তু অ্যাড করবে না, সেক্ষেত্রে কিন্তু এনার্জি লস হবে না। কারণ যদি ইজিলি ইলেকট্রনটা অ্যাড হয় সেক্ষেত্রে কিন্তু এনার্জি লস হবে যদি নিজেই ইলেকট্রনটা অ্যাড হয়। কিন্তু যদি আমাকে সেটা তো অক্টেট হয়ে ফিল আপ হয়ে আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে বাইরে থেকে তাপ সাপ্লাই করে ইলেকট্রনটাকে অ্যাড করাতে হবে। যেমন আমরা আয়নাইজেশন পোটেনশিয়ালে পড়েছি যে আয়নাইজেশন পোটেনশিয়াল সাকসেসিভলি কি করে ইনক্রিজ করে, কিন্তু এর ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি, প্রথম ইলেকট্রন অ্যাফিনিটি, সাপোজ আমি একটা উদাহরণ নিচ্ছি, সাপোজ অক্সিজেন গ্যাস ফেজে আছে, তাহলে প্লাস ও মাইনাস গ্যাস, তাহলে এক্ষেত্রে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি নেগেটিভ হলো। তাহলে এখন অক্সিজেনে কতগুলো ইলেকট্রন আছে, 1s2 2s2 2p5, বাইরে 7টা আছে। তুমি বলবো স্যার যদি আর একটা ইলেকট্রন অ্যাড হয়ে যায় তাহলে তো অক্টেট হয়ে যাবে, তাহলে আমাদের তো উচিত হবে যে 1 মাইনাস থেকে যদি আরেকটা ইলেকট্রনকে অ্যাড করা যায় তাহলে এটা ইজিলি হবে, কারণ অক্টেট ফিল আপ হয়ে যাবে তখন। তাহলে তো ডেল্টা এইচ এক্ষেত্রেও তো নেগেটিভ হওয়া উচিত ছিল, তাহলে এটাও নেগেটিভ হবে। কিন্তু এই যে একটা ইলেকট্রন অ্যাড হলো ও থেকে ও মাইনাস, একটা ইলেকট্রন অ্যাড হলো, এরপরে যখন আরেকটা ইলেকট্রন অ্যাড হতে যাবে তখন হচ্ছে যে যেটা ইলেকট্রনটা আসছে, আচ্ছা ইনকামিং ইলেকট্রনের সঙ্গে আগে থেকে যে ইলেকট্রনটা আছে ওদের মধ্যে রিপালশন ফোর্স কাজ হবে, সেই জন্য ইলেকট্রন সহজে অ্যাড হবে না। তাহলে সেক্ষেত্রে নিজে ভাবে ইলেকট্রন অ্যাড হবে না, তাহলে ডেল্টা এইচ অর্থাৎ এনথালপি নেগেটিভ হবে না, সেক্ষেত্রে আমাকে বাইরে থেকে তাপ দিয়ে ইলেকট্রনটাকে অ্যাড করতে হবে। অর্থাৎ আমরা একটা কনক্লুশন করতে পারি যে কোনো এলিমেন্টের সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি অলওয়েজ এন্ডোথার্মিক, যে কোনো এলিমেন্টের সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি অলওয়েজ, তাহলে এটা হচ্ছে যে ডেল্টা এইচ এটা এন্ডোথার্মিক, অর্থাৎ তাপ আমাদেরকে দিয়ে কিন্তু সাপ্লাই করে ইলেকট্রনটা অ্যাড করতে হবে। যেমন আয়নাইজেশন পোটেনশিয়াল অলওয়েজ এন্ডোথার্মিক, ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল, সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল, থার্ড আয়নাইজেশন পোটেনশিয়াল অলওয়েজ এন্ডোথার্মিক, আমাকে তাপ দিয়েই ইলেকট্রনটা অ্যাড করতে হচ্ছে। কিন্তু ইলেকট্রন গেইন এনথালপি প্রথম ইলেকট্রনটার ক্ষেত্রে যদি এক্সোথার্মিক হবে, কিন্তু সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে এন্ডোথার্মিক রিঅ্যাকশন
হবে। ওকে, এবার হচ্ছে যে ইলেকট্রন গেইন এনথালপির ইউনিট কি হবে? একই ইউনিট। তাহলে ইলেকট্রন গেইন এনথালপির ইউনিট কি হবে? কারণ এই সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে এখানে অক্টেটটা ইম্পর্টেন্ট টার্ম না, এখানে হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ফ্যাক্টরটা হচ্ছে মেজর টার্ম। ইউনিটটা কি হবে? কিলোজুল পার মোল, একই ইউনিট। তাহলে কিলোজুল পার মোল ইলেকট্রন অ্যাফিনিটি। এবার ইলেকট্রন অ্যাফিনিটি কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে, কোন কোন ফ্যাক্টর দ্বারা ইলেকট্রন অ্যাফিনিটি ইনফ্লুয়েন্স হয়? তাহলে যদি আমরা পিরিয়ড বরাবর যাই, অর্থাৎ বাম থেকে ডান দিকে যাই, অ্যাটমিক সাইজ কি হবে? ছোট হবে। সাইজ ছোট মানে নিউক্লিয়াসের আকর্ষণ বল খুব ভালো। তাহলে সেক্ষেত্রে কি হবে? ইলেকট্রনটা খুব ইজিলি ইলেকট্রন কি হবে? অ্যাড হয়ে যাবে। আর যত ইজিলি ইলেকট্রন অ্যাড হবে তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আয়নাইজেশন এনথালপি তত বেশি হবে। তাহলে অ্যাটমিক সাইজের সঙ্গে ইলেকট্রন অ্যাফিনিটি কি ইনভার্সলি প্রপোর্শনাল। সাইজ যত ছোট হবে তার ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে? তত বেশি হবে। এবার হচ্ছে যে অ্যাটমিক সাইজ হলো, এবার হচ্ছে যে নিউক্লিয়ার চার্জ। আমরা যদি বাম থেকে ডান দিকে যাওয়া হয় তাহলে নিউক্লিয়ার চার্জ কি বেশি। তাহলে নিউক্লিয়ার চার্জ মানে বেশি, মানে নিউক্লিয়াসের আকর্ষণ বলও বেশি। তাহলে নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে ইলেকট্রন অ্যাফিনিটি তত বেশি হবে। আর হচ্ছে পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে সাইজ কি হচ্ছে? ছোট হচ্ছে, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে। আর উপর থেকে নিচের দিকে যদি যায় সাইজ কি হবে? বড় হবে। তাহলে সাইজ যদি বড় হয় তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ বল কম, ইলেকট্রনটা সহজে অ্যাড হবে না। তাহলে সেক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি কম হবে। তাহলে পিরিয়ড বরাবর মানে অ্যালং পিরিয়ড আর হচ্ছে যে অ্যালং গ্রুপ তাহলে যদি আমরা করি তাহলে বাম থেকে ডান দিকে গেলে ফ্লোরিন, তারপরে হচ্ছে ক্লোরিন। তাহলে ফ্লোরিনের হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল ফ্লোরিনের, বাট বেশ কিছু কন্ডিশন আমরা আলোচনা করছি। দেখো ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন কেমন হবে? আর ক্লোরিনের ক্ষেত্রে এবার তাহলে ফ্লোরিনের সবচেয়ে বেশি ইলেকট্রন অ্যাফিনিটি হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি মোর দেন দা ফ্লোরিন, বিকজ ফ্লোরিনের ক্ষেত্রে 2p, 2 এর কোনো ডি অরবিটাল নেই। তাহলে ডি এর যদি 2 এর যদি ডি অরবিটাল না থাকে তাহলে ওখানে যে ইলেকট্রনটা অ্যাড হবে তাদের মধ্যে হচ্ছে হাইলি রিপালশন ফোর্স কাজ করবে ইন কেস অফ ফ্লোরিন। তাহলে সেক্ষেত্রে হচ্ছে ফ্লোরিন এখনটা ইজিলি অ্যাড হবে না, বাট কিন্তু ক্লোরিনের কি আছে? 3d অরবিটাল আছে, ইলেকট্রনটা যদি অ্যাড হবে সেখানে রিপালশন ফোর্স কাজ করবে না। সেই জন্য যে কোনো হচ্ছে পিরিয়ড 2 আর পিরিয়ড 3 এর মধ্যে ক্লোরিন আর ফ্লোরিনের মধ্যে ফ্লোরিনের বেশি হওয়া উচিত ছিল ইলেকট্রন অ্যাফিনিটি, বাট বাস্তবে কি হয়? ক্লোরিনের বেশি হয়। সিমিলারলি অক্সিজেন আর সালফারের মধ্যে অক্সিজেনের বেশি হওয়া উচিত ছিল, কিন্তু সালফারের হচ্ছে যে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি। ওকে, আর হচ্ছে যে এর ক্ষেত্রে ধরা হয় যে কোনো নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি 0 আর হচ্ছে যে এন্ডোথার্মিক। ইলেকট্রন অ্যাফিনিটি অফ inert gas 0 or endothermic, কারণ হচ্ছে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এন্ডোথার্মিক আমাদেরকে বাইরে থেকে অ্যাড করে
করতে হবে। তাহলে তাহলে এটা হচ্ছে যে ইলেকট্রন অ্যাফিনিটি। এরপরে যেটা আছে, এরপরে হচ্ছে এখানে বেশ কিছু এক্সেপশনাল আছে, যেমন আমরা যদি গ্রুপ 13 এর বেশ কিছু আলোচনা করা, সাপোজ যদি বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এদের যদি আয়নাইজেশন পোটেনশিয়াল আলোচনা করা হয়, তাহলে এদের আইপির ক্রম হবে, অর্ডার হবে, অর্ডার অফ আইপি। অর্ডার অফ আইপি কেমন হবে? সবচেয়ে বেশি বোরন, যেমন সাইড, তারপরে হিসাব মতো অ্যালুমিনিয়াম হওয়া উচিত ছিল, কিন্তু তারপরে হচ্ছে থ্যালিয়াম। এখানে যে কাজটা করবে এটা হচ্ছে ল্যান্থানাইট সংকোচন। তারপরে হচ্ছে গ্যালিয়াম। গ্যালিয়ামের ক্ষেত্রে 3D কন্ট্রাকশন, আর 3D কন্ট্রাকশনকে বলা হচ্ছে স্ক্যান্ডাইড এফেক্ট। এখানে গ্যালিয়ামের ক্ষেত্রে যে কাজটা করবে স্ক্যান্ডাইড, আর থ্যালিয়ামের ক্ষেত্রে যেটা কাজ করবে দেন হচ্ছে যে অ্যালুমিনিয়াম, দেন এই যে অর্ডার অফ আয়নাইজেশন পোটেনশিয়াল। এরপরে যদি আমরা এটার করতাম, সাপোজ যদি বেরিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, তাহলে লিথিয়াম হচ্ছে আইপির অর্ডার কেমন হবে? আয়নাইজেশন পোটেনশিয়াল। লিথিয়ামের চেয়ে বেরিলিয়ামের বেশি, এক্সেপশন। বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এটা হচ্ছে আয়নাইজ। আচ্ছা, এবার যদি সোডিয়াম, সাপোজ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, হাইড্রোজেন। তাহলে সোডিয়াম হচ্ছে পটাশিয়ামের বেশি, কিন্তু এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে ম্যাগনেসিয়াম বেশি, কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে এখানে 1:2:2:6 3s2 ফুল ফিল, আর অ্যালুমিনিয়াম হচ্ছে 3:3p1। তাহলে আয়নাইজেশন পোটেনশিয়াল অর্ডার। তাহলে এরপরে যেমন হচ্ছে সিলিকন বাড়বে, ফসফরাসের বাড়বে, বা ফসফরাস আর সালফারের মধ্যে ফসফরাসের বেশি, দেন ক্লোরিন, দেন ওকে। তাহলে এটা হচ্ছে যে ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে আমি যদি আরেকবার ইলেকট্রন অ্যাফিনিটি বলে দিই, তাহলে কি হবে? ইলেকট্রন অ্যাফিনিটি মানে ভূমিস্তর অবস্থায় বা সর্বনিম্ন শক্তিস্তর অবস্থায় একটা বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু আছে, সেখান থেকে বাইরে থেকে ইলেকট্রন অ্যাড করলে ম্যাক্সিমাম যে পরিমাণ এনার্জি লস হবে। এবার ইলেকট্রন অ্যাফিনিটি সবসময় এনার্জি লস হবে, অর্থাৎ এক্সোথেরমিক রিঅ্যাকশন না হতে পারে। কেউ যদি স্টেবল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ইলেকট্রন সহজে অ্যাড করবে না, সেক্ষেত্রে ইলেকট্রনকে অ্যাড করতে গেলে আমাকে বাইরে থেকে তাপ দিতে হবে। আর যে কোনো এলিমেন্টের সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি অলওয়েজ এন্ডোথার্মিক। যে কোনো এলিমেন্টের সেকেন্ড ইলেকট্রন affinity always endothermic, কারণ এক্ষেত্রে ইলেকট্রন ইজিলি অ্যাড হবে না। এক্ষেত্রে হচ্ছে যে ইলেকট্রনটা আগে অ্যাড হয়ে গিয়েছে, এবারে আর তারপর যখন একটা ইলেকট্রন দেওয়া হবে তো ওদের মধ্যে রিপালশন ফোর্স কাটবে, কারণ এখানে হচ্ছে প্রিডোমিনেন্ট ফোর্স, যেটা এখানে অক্টেট, মানে অক্টেট হচ্ছে যে প্রিডোমিনেন্ট ফোর্স, এখানে হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হচ্ছে প্রিডোমিনেন্ট।
Okay, but electron ionization potential always endothermic, ionization potential, but electron affinity endo exo যে কোনো হতে পারে। এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি, আচ্ছা ইলেকট্রোনেগেটিভিটি আর হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটির মধ্যে একটা পার্থক্য আছে, বা আইপির মধ্যে একটা পার্থক্য আছে। ইলেকট্রন অ্যাফিনিটি যেখানে ছিল সেখানে হচ্ছে যে যে সেটা বিচ্ছিন্ন গ্যাসীয় অবস্থায় থাকতো, আর ইলেকট্রোনেগেটিভিটি মানে এরকম একটা কোভ্যালেন্ট বন্ড দ্বারা কোনো একটা অ্যাটম যুক্ত আছে। এই সমযোজী বন্ধনে যুক্ত দুটো অ্যাটম আছে, এবার ওরা কি করবে, একটা বন্ড মানে দুটো ইলেকট্রন আর দুজনের স্পিন কি অপোজিট থাকে। এবার কোনো একটা ইলেকট্রন তার নিজের দিকে ওই ইলেকট্রনটাকে টানার চেষ্টা করবে, তখন কি হবে, এই যে ইলেকট্রনটাকে নিজের দিকে টানবে সে ডেল্টা নেগেটিভ হবে, আর যে ইলেকট্রনটা এদিকে চলে যাবে সামনের দিকে ইলেকট্রনটা শিফট হয়ে গেল, তাহলে এটা হচ্ছে ডেল্টা পজিটিভ হবে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কি, সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো ইলেকট্রন জোড়কে কোনো পরমাণু তার নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা সেটাকে বলা হচ্ছে যে তড়িৎ ঋণাত্মকতা। সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো ইলেকট্রন জোড়কে কোনো পরমাণু তার নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা সেটা হচ্ছে যে তড়িৎ ঋণাত্মকতা। ওকে, আর তড়িৎ ঋণাত্মকতা কোনো বিচ্ছিন্ন পরমাণুর অংশ না, এটা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকতে হবে দুটো অ্যাটমকে। এবার এই যে দুটো অ্যাটম হবে তাদের মধ্যে রিলেটিভ এ এ হলে কিন্তু ইলেকট্রনটা এই ওদের নিউক্লিয়াস অর্থাৎ মাঝখানে কিন্তু থেকে যাবে। এখানে এই দুটো যে অ্যাটম আছে ওটা হচ্ছে বিচ্ছিন্ন নয়, কিন্তু এটা হচ্ছে যে আলাদা আলাদা এই মৌলের অ্যাটম হতে হবে, তবেই ইলেকট্রোনেগেটিভিটিটা ক্লিয়ার হবে। এবার ইলেকট্রোনেগেটিভিটি আর যেটা বলা সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির কোনো ইউনিট নেই, যেমন আমরা এর পড়লাম যে আইপির ইউনিট হচ্ছে যে কিলোজুল পার মোল, বা ইলেকট্রন অ্যাফিনিটির ইউনিট হচ্ছে যে কিলোজুল পার মোল, কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি নো ইউনিট, ইলেকট্রোনেগেটিভিটি হ্যাঁ নো। আর ইলেকট্রোনেগেটিভিটি কোনো কনস্ট্যান্ট প্রপার্টি নেই, ইলেকট্রোনেগেটিভিটি যে অ্যাটমের সঙ্গে যুক্ত থাকবে মানে তার উপরে ডিপেন্ড করবে। যেমন সাপোজ যদি আমি এখানে ফ্লোরিন আর অক্সিজেনের সঙ্গে যুক্ত হই তাহলে ফ্লোরিনটা নেগেটিভ হবে আর অক্সিজেনটা কি হবে, পজিটিভ হবে। কিন্তু যদি এরকম হয় অক্সিজেনটা হচ্ছে যে নাইট্রোজেনের সাথে যুক্ত হচ্ছে তাহলে এখানে নাইট্রোজেনটা নেগেটিভ হবে আর এখানে কি হবে, এটা পজিটিভ হবে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি নট কনস্ট্যান্ট। ইলেকট্রোনেগেটিভিটির কোনো কনস্ট্যান্ট ভ্যালু নেই, এটা হচ্ছে চেঞ্জ হয় ডিপেন্ডিং অন দা কার সঙ্গে ওটা যুক্ত আছে। এবার ইলেকট্রোনেগেটিভিটিকে কে কে হচ্ছে এ করে কন্ডাক্ট করে, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি কোন কোন ফ্যাক্টর দ্বারা এফেক্টিং হয় সেটা হচ্ছে যে ফ্যাক্টর এফেক্টিং দা ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে বাম থেকে ডান দিকে অর্থাৎ হচ্ছে যে পিরিয়ড বরাবর হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করে, আর হচ্ছে যে গ্রুপ বরাবর কমে। ইলেকট্রোনেগেটিভিটি। এবার এখানে এই ইলেকট্রোনেগেটিভিটি মেজার করার জন্য বেশ কিছু সায়েন্টিস্ট নানা ধরনের রুল দিয়েছে আর কি। প্রথম সবচেয়ে হচ্ছে যে ইম্পর্টেন্ট যেটা
আর সেটা হলো যে পাউলিং ইকুয়েশন, তারপরে হচ্ছে যে মূলিকান, তারপরে হচ্ছে অলরেড এন্ড ওয়ার্কআউট, ওটা হচ্ছে নানা ধরনের স্কেল। আর তাহলে প্রথম স্কেলটা যদি আমরা আলোচনা করি, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বাম থেকে ডান দিকে গেলে কি হবে? বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, এবং উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি কমবে। তাহলে যত এলিমেন্ট আছে, তাহলে ফ্লোরিন ইজ দ্য মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে ফ্লোরিন হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। এবার হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভকে যদি আমরা স্ট্যান্ডার্ড 2 ধরি, হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি সাপোজ আমরা স্ট্যান্ডার্ড 2.1, তাহলে হাইড্রোজেনের যদি স্ট্যান্ডার্ড 2.1 ধরা হয়, তাহলে সেক্ষেত্রে ফ্লোরিনের ধরা হয় 4, আর এর তো কোনো ইউনিট নেই। এবার বেশ কিছু সায়েন্টিস্ট ওদের করেছে, মেজার করার জন্য বেশ কিছু স্কেল দিয়েছে। প্রথম স্কেল যেটা হলো সেটা হচ্ছে যে প্রথম স্কেল যেটা সেটা হচ্ছে পাউল। পাউলিং স্কেল সেটা কি বলেছে? যে কায়ে অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি অফ যে দুটো অ্যাটম, সেখান থেকে তাহলে তাহলে কায়ে মাইনাস কাই বি, সেখানে হচ্ছে যে দুটোর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য দেওয়া থাকবে। এবার দুটো এলিমেন্টের মধ্যে বন্ড ডিসোসিয়েশন মানে বন্ড এনথালপি দেওয়া আছে, এটা হচ্ছে পাউলিং স্কেল। এবার যদি মূলিকান বলা হয়, তাহলে মূলিকানের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি সেটা হচ্ছে কাই সমান ইলেকট্রন অ্যাফিনিটি প্লাস আয়নাইজেশন পোটেনশিয়াল বাই। তাহলে বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে এবং উপর থেকে নিচের দিকে ইলেকট্রোনেগেটিভিটি কমে। এরপরে যেটা আছে ডায়াগোনাল রিলেশনশিপ, সেটা আমরা পড়বো। ডায়াগোনাল রিলেশনশিপ মানে কর্ণ সম্পর্ক। ইন জেনারেল আমরা জানি কোন অ্যাটমের ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টি ডিপেন্ড করে কি তাদের হচ্ছে যে ইলেকট্রনিক কনফিগারেশনের উপর। যেমন সাপোজ অ্যালকালি মেটাল, সেপর লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তাই এদের হচ্ছে যে কেমিক্যাল এন্ড ফিজিক্যাল প্রপার্টি একই রকম কেন? তাদের কারণ হচ্ছে এদের হচ্ছে যে NS বন্ড। বা যদি আমরা বেরিলিয়াম বলি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনোসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, তাহলে কত হবে? NS2। তাহলে এদের সবার একই রকম প্রপার্টি, এদের সবার একই রকম প্রপার্টি। কিন্তু বেশ কিছু অ্যাটম দেখা গেছে যারা হচ্ছে যে কর্ণ বরাবর অবস্থিত, কিন্তু তাদের মধ্যে ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি দেখা গেছে। কারণ হচ্ছে ওদের হচ্ছে যে আয়নিক পোটেনশিয়াল সেম, তারপর হচ্ছে পোলারাইজেশন পাওয়ার সেম। সেই এলিমেন্ট গুলো কি কি যাদের মধ্যে ডায়াগোনাল রিলেশনশিপ আছে? সেটা হচ্ছে যদি আমরা লিথিয়াম, তাহলে লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে প্রায় একই রকম প্রপার্টি দেখা যাচ্ছে। আচ্ছা, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, বোরন, হচ্ছে সিলিকন অ্যান্ড কার্বন, ফসফরাস, এদের মধ্যে প্রায় একই রকম প্রপার্টি দেখা যাচ্ছে। এটাকেই বলা হচ্ছে যে এদের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে ডায়াগোনাল রিলেশনশিপ।
এরপর হচ্ছে মেটালিক প্রপার্টি। মেটাল মানে হচ্ছে যে সহজে ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়নে পরিণত হয়, সেটাকে হচ্ছে মেটাল। তাহলে পিরিয়ড বরাবর মেটালিক প্রপার্টি কিভাবে চেঞ্জ হয়? মেটালিক প্রপার্টি তাহলে মেটালিক এন্ড হচ্ছে যে নন মেটালিক প্রপার্টি। মেটাল কি বললাম, যে সহজে ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়নে পরিণত হয় তাকে হচ্ছে মেটাল, আর যে হচ্ছে সহজে ইলেকট্রন গেইন করে তা সেটা হচ্ছে নন মেটাল। এবার আমরা জানি উপর থেকে নিচের দিকে যাওয়া মানে হচ্ছে সাইজ বড় হচ্ছে। এবার বড় হচ্ছে মানে কি ইলেকট্রন সহজে ছেড়ে দিবে, তাহলে হচ্ছে মেটাল ক্যারেক্টার কি হবে, বাড়বে। আর বাম থেকে ডান দিকে গেলে কি হবে, সাইজটা ছোট হচ্ছে, তাহলে সহজে ইলেকট্রন কি করবে, গেইন করবে। তাহলে যার সাইজ যত বড় সে সহজে ইলেকট্রন ছেড়ে দিবে, অর্থাৎ তার মেটালিক ক্যারেক্টার বেশি। আর হচ্ছে যার বাম থেকে ডান দিকে গেলে সাইজ যত ছোট হবে, তাহলে ওর হচ্ছে মেটালিক ক্যারেক্টার আস্তে আস্তে কমতে থাকবে, বা নন মেটালিক ক্যারেক্টার আস্তে আস্তে বাড়তে থাকবে। পিরিয়ডিক টেবিলে 78% হচ্ছে যে মেটাল রয়েছে। তাহলে যদি আমরা পিরিয়ড বরাবর নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করি, আর হচ্ছে যে গ্রুপ বরাবর মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করি, মানে ধাতব গুণ, মেটাল মানে ধাতব গুণ। তাহলে এরপরে যেটা আছে অক্সিডাইজিং প্রপার্টি, তার আগে জানতে হবে অক্সিডেশন কি আর রিডাকশন কি। তাহলে দেখো প্রথম হচ্ছে যে অক্সিডেশন। অক্সিডেশন মানে লস অফ ইলেকট্রনস মিন্স অক্সিডেশন, লস অফ ইলেকট্রনস মিন্স অক্সিডেশন। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে তাকে হচ্ছে যে অক্সিডেশন বিক্রিয়া। পরমাণু বা যে কোনো স্পিসিস, তাহলে লস অফ ইলেকট্রন সাপোজ এই ঘটনাটা বলেছে অক্সিডেশন। আর যদি সাপোজ ওয়াই গেইন অফ ইলেকট্রন মানে রিডাকশন। এবার যদি আমরা বলি অক্সিডেশন পাওয়ার বা অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট মানে যে অপরকে অক্সিডাইজ করে নিজে রিডিউসড হয়। তাহলে সাপোজ আমি হচ্ছে যে খারাপ ব্যক্তি, সাপোজ তাহলে আমি কি করবো, আমি নিজের উপরে জুলুম করবো না অন্য কারো প্রতিবেশীর উপরে জুলুম করবো, বা অন্য কারোর উপরে। অক্সিডাইজিং এজেন্ট মানে যে অপরকে অক্সিডাইজ করে নিজে রিডিউসড হয়, তাহলে অপরকে অক্সিডাইজ করে নিজে রিডিউসড হয়। তাহলে আর রিডিউসিং এজেন্ট মানে যে অপরকে রিডিউসিং করে, আর রিডিউসিং এজেন্ট মানে যে অপরকে রিডিউস করে নিজে অক্সিডেশন হয়। তাহলে অক্সিডাইজিং যে বাম থেকে যদি অক্সিডাইজিং মানে হচ্ছে যে ইটসেলফ, অপরকে অক্সিডাইজ করে নিজে রিডিউস। তাহলে রিডিউসড মানে কি ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে ইলেকট্রন গ্রহণ মানে বাম থেকে ডান দিকে গেলে সাইজ ছোট হয়, তাহলে বাম থেকে ডান দিকে গেলে অক্সিডেশন পাওয়ারটা কি হয়, অক্সিডাইজিং পাওয়ারটা বাড়ে। তাহলে আর যদি হচ্ছে যে উপর থেকে নিচের দিকে যাওয়া ইলেকট্রন সহজে ছেড়ে দেয়, ইলেকট্রন ছেড়ে দিলে মানে তার রিডিউসিং প্রপার্টি বাড়ে, তার অক্সিডেশন রিডিউসিং এজেন্ট মানে যে অপরকে রিডিউসড করে নিজে অক্সিডাইজড হবে, নিজে অক্সিডাইজ মানে ইলেকট্রন ছাড়বে, তাহলে উপর থেকে নিচের দিকে গেলে রিডিউসিং ক্যারেক্টার ইনক্রিজ করে।
হ্যালো, ওকে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে বেশ কিছু অক্সাইডের অ্যাসিড ধর্ম আমরা নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, সেগুলো কি কি আছে দেখো। তাহলে হচ্ছে যে পিরিয়ডিক ভেরিয়েশনস অফ দা প্রপার্টিজ অফ অক্সাইডেশন হাইড্রোক্সাইড। তাহলে oxides and hydrides. সাপোজ আমরা যদি এরকম নেই হয় সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, তাহলে এদের যদি অ্যাসিডিক অর্ডার দেয় তাহলে এখানে দেখো আমরা আরএনিয়াস অ্যাসিড কাকে বলে? আরএনিয়াস অ্যাসিড মানে যারা অ্যাকুয়াস মিডিয়ামে H+ আয়ন ত্যাগ করে তাদেরকে বলা হচ্ছে আরএনিয়াস অ্যাসিড। আর আরএনিয়াস বেস মানে কি যারা অ্যাকুয়াস মিডিয়ামে OH- আয়ন ত্যাগ করে তাদেরকে হচ্ছে আরএনিয়াস বেস। ওকে, এরপরে লুইস অ্যাসিড কাকে বলে? যারা হচ্ছে লোন পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করে তাকে হচ্ছে লুইস বেস, আর যারা লোন পেয়ার অফ ইলেকট্রন একসেপ্ট করে তাকে হচ্ছে লুইস অ্যাসিড। এরপর হচ্ছে প্রোটনিক থিওরি আছে, যারা হচ্ছে যে H+ আয়ন ত্যাগ করে তাদেরকে হচ্ছে অ্যাসিড, আর যারা H+ আয়ন গ্রহণ করে তাদের হচ্ছে বেস। এবার আরেকটা হচ্ছে যে এগুলো হচ্ছে যে ইলেকট্রোনেগেটিভিটি মানে অ্যাসিড বেস কাকে বলে নানা সায়েন্টিস্ট নানা মতবাদ দিয়েছে। এবার হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে লাক্স ফ্লাড। অ্যাকর্ডিং টু লাক্স ফ্লাডের মধ্যে অ্যাসিড কাকে বলে? অ্যাসিড হচ্ছে তারা যারা হচ্ছে যে O2- আয়ন একসেপ্ট করবে তাদের হচ্ছে অ্যাসিড। আর বেস কাকে বলে? যারা হচ্ছে যে O2- আয়ন ডোনেট করবে। ওকে, এবার আমরা জানি বাম থেকে যত ডান দিকে যাব তাহলে কি হবে? অ্যাটমিক সাইজ কি হবে? ছোট হবে। এবার অ্যাটমিক সাইজ যত ছোট হবে তাহলে ওর অ্যাসিডিক ক্যারেক্টার তত বাড়বে, কারণ বাম থেকে ডান দিকে গেলে সাইজ যত ছোট হবে O2- আয়ন অ্যাকসেপ্টেন্সি তত বাড়বে। তাহলে সাইজ যত ছোট হবে যে কোনো অক্সাইডের ক্ষেত্রে সাইজ যত ছোট তার অ্যাসিডিক ক্যারেক্টার তত বেশি। তাহলে এটা হচ্ছে যে অ্যাসিড। ওকে, তাহলে যা সাইজ যত ছোট হবে তার অ্যাসিডিক ক্যারেক্টার তত বেশি হবে। এবার আরো কিছু কিছু আছে, যেমন ওই স্ফুটনাঙ্কের অর্ডার কেমন হবে? স্ফুটনাঙ্কের অর্ডার দেখা যাক। তাহলে বয়লিং পয়েন্ট অর্ডার তোমাকে যদি এরকম দেওয়া হয়, আসতে এদের হচ্ছে যে বয়লিং আচ্ছা, বয়লিং পয়েন্ট দেখতে গেলে প্রথম হচ্ছে হাইড্রোজেন বন্ডিং দেখতে হবে, যে হাইড্রোজেন বন্ডিং করে ওর বেশি। তারপরে হচ্ছে যেখানে হাইড্রোজেন বন্ড করতে হবে না, হাইড্রোজেন বন্ড করতে হলে নাইট্রোজেন, অক্সিজেন এন্ড ফ্লোরিন। এবং যাদের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডটা হবে না
তাদের ক্ষেত্রে দেখতে হবে সারফেস এরিয়া যত বেশি হবে, অর্থাৎ মলিকুলার ওয়েট যত বেশি হবে, ওর মধ্যে হচ্ছে যে ভ্যান্ডালস ফোর্স তত বেশি হবে, আর ভ্যান্ডালস ফোর্স যত বেশি হবে ওর হচ্ছে বয়লিং পয়েন্ট তত বেশি হবে। তাহলে পরপর উপর থেকে যত নিচের দিকে হবে মলিকুলার ওয়েট বেশি অর্থাৎ সারফেস এরিয়া বেশি, তাহলে ভ্যান্ডালস ফোর্স বেশি, তাহলে বয়লিং পয়েন্ট বেশি। কিন্তু এক্সেপশনাল হচ্ছে অ্যামোনিয়া, কারণ অ্যামোনিয়া নাইট্রোজেন হাইড্রোজেন বন্ডিং করতে পারে। তাহলে বয়লিং পয়েন্ট অর্ডারটা কেমন হবে? আচ্ছা, এবার যদি এটার হাইড্রোজেন বন্ডিং এটার যদি দেওয়া হয় কি আর হবে একই রকম H2। এদের যদি মানে বয়লিং পয়েন্ট অর্ডার দেওয়া হয় বিপি অর্থাৎ বয়লিং পয়েন্ট, তাহলে কেমন হবে? একই রকম, উপর থেকে নিচের দিকে হচ্ছে মলিকুলার বাড়ছে, তাহলে ভ্যান্ডালস ফোর্স বেশি, ভ্যান্ডালস ফোর্স বেশি মানে কি বয়লিং পয়েন্ট বেশি। কিন্তু এক্সেপশনাল ওয়াটার, কারণ ওয়াটারের অক্সিজেন কি হাইড্রোজেন বন্ডিং করতে পারে, তাদের হচ্ছে অর্ডারটা কেমন ওয়াটার। দেন বয়লিং পয়েন্ট। এরপরে একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে, দেখো যদি তোমাকে বলা হচ্ছে যে অ্যাসিটিলিন, ইথিলিন আর ইথেন ওদের মধ্যে অ্যাসিড ধর্ম কার উপর, মানে অ্যাসিডের অর্ডারটা কি হবে, তারপরে অ্যাসিডিক অর্ডার। অ্যাসিটিলিন, ইথেন আর ইথিন এদের মধ্যে যদি অ্যাসিডিক অর্ডার দেওয়া হয় কিভাবে হবে? দেখো এই যে অ্যাসিটিলিন এখানে কার্বনটা হচ্ছে sp হাইব্রিডাইজড, আর যেটা ইথেন এখানে হচ্ছে যে sp3, আর হচ্ছে এটা হচ্ছে sp2। তাহলে টোটাল হচ্ছে যে এর পার্সেন্টেজ এস ক্যারেক্টার কত, টোটাল 50%, আর এর হচ্ছে যে 25% এস ক্যারেক্টার, পার্সেন্টেজ এস ক্যারেক্টার, আর এর হচ্ছে যে পার্সেন্টেজ এস ক্যারেক্টার 33.3%। আর আমরা জানি পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যত বেশি হবে ওই অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি হবে। তাহলে এখানে অ্যাসিটিলিনের ক্ষেত্রে কার্বন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, কারণ এখানে পার্সেন্ট অফ এস ক্যারেক্টার কি আছে 50% আছে। তাহলে যদি এদের অর্ডারটা দেওয়া হয় তাহলে কেমন হবে অর্ডারটা? কত নম্বর হচ্ছে অ্যাসিটিলিন, প্রথম হচ্ছে অ্যাসিটিলিন, দেন হচ্ছে ওকে। এবার আরো যদি অ্যাসিড ধর্ম ব্যাখ্যা করা হয়, এদের অ্যাসিড ধর্ম কেমন হবে? সাপোজ দিলাম মিথেন, অ্যামোনিয়া, ওয়াটার আর এইচএল, এদের যদি অ্যাসিড ধর্ম থাকে, দেখো যদি কোনো হাইড্রো অ্যাসিড হয়, যদি কোনো হাইড্রো অ্যাসিড হয় আর যে পার্থক্যটা দেখে এখানে যে পার্থক্য কি আছে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এরা কি বরাবর আছে? এরা হচ্ছে পিরিয়ড বরাবর। তাই যদি কোনো হাইড্রো অ্যাসিডের ক্ষেত্রে পিরিয়ড বরাবর ডিফারেন্সটা থাকে, তাহলে পিরিয়ড বরাবর যদি ডিফারেন্সটা থাকে তাহলে সেক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটিটা মেজার হচ্ছে। তাহলে ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে ইলেকট্রোনেগেটিভ একটা ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এন্ড কার্বন। তাহলে এখানে হচ্ছে যে যদি আমরা যাদের ইলেকট্রোনেগেটিভিটি দেখবো সেটার ক্ষেত্রে যদি সেন্ট্রাল অ্যাটমটা আলাদা আছে, তাহলে সেন্ট্রাল অ্যাটমটা কি বরাবর বিলং করছে, পিরিয়ড বরাবর, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি দেখতে হবে। ফ্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে বন্ধনের ইলেকট্রনকে নিজের নিজের দিকে টানবে, তাহলে সহজে H+ রিলিজ হবে। তাহলে এক্ষেত্রে হচ্ছে যে HF, ওয়াটার, অ্যামোনিয়া, দেন মিথেন, এটা হচ্ছে যে অ্যাসিডিক অর্ডার অ্যাসিড। তাহলে এখানে প্রিডোমিনেন্ট কি পেলে, ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে প্রিডোমিনেন্ট ফ্যাক্টর। এরপরে যদি এটার ক্ষেত্রে দেখা কি হবে,
সাপোজ HF এখানে যে ফ্যাক্টরটা, এখানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তাহলে এখানে কি আছে? ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এটা কি গ্রুপ বরাবর আছে। আর গ্রুপ বরাবর যখন থাকবে এখানে হচ্ছে যে বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা মেজর ফ্যাক্টর। তাহলে এখানে বন্ড তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি মেজর ফ্যাক্টর। যার ক্ষেত্রে বন্ড ডিসোসিয়েশন এনার্জি যত কম তার ক্ষেত্রে অ্যাসিড ধর্ম কি হবে? তত বেশি কম। তাহলে HI বন্ড লেন্থ কি হবে? বেশি হবে, যেহেতু উপর থেকে নিচের দিকে আসে। HI বন্ড লেন্থ যত বেশি তাহলে ওই বন্ডটা সহজ যে ক্লিভেজ হবে। তাহলে অ্যাসিড হবে HI দেন HI। এবার বেশ কিছু নিউট্রাল অক্সাইড আছে, দেখো যদি আমরা একটু দেখি। তাহলে এখানে হচ্ছে যে বেসিক অক্সাইড, বেশ কিছু এক্সাম্পল নেওয়া হয়। বেসিক অক্সাইড কি আছে? সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, এরপর হচ্ছে যে অ্যাসিডিক অক্সাইড, Cl2O7, এবার হচ্ছে অ্যামফোথেরিক অক্সাইড, ঠিক আছে। দেন হচ্ছে নিউট্রাল অক্সাইড। আর N2O কে বলা হচ্ছে যে লাফিং গ্যাস, কার্বন মনোক্সাইড আর নাইট্রিক অক্সাইড। এরপরে Cl2O7 অ্যাসিড কেন? তাহলে Cl2O7 এর যদি আমরা জল দিই পারক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে, HClO4। আর যদি এটাকে জল দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমার NaOH তৈরি করবে আর KOH উৎপন্ন হবে। এরপরে আমরা কিছু কোশ্চেন আলোচনা করছি। দেখো আমরা কিছু আইসোইলেকট্রিক স্পিসিস দিচ্ছি, ওদের ক্ষেত্রে ইনক্রিজিং অর্ডার অফ সাইজ যদি সাজানো যায় কিভাবে হবে? কি কি দেওয়া হলো? সাপোজ দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে প্রোটন কতগুলো আছে? 7, বাট ইলেকট্রন আছে 10। অক্সিজেনের ক্ষেত্রে প্রোটন 8, বাট ইলেকট্রন কত? 10। তাহলে আইসো ইলেকট্রন স্পিসিস মিন আইসো মানে সমান, আর ইলেকট্রনিক মানে হচ্ছে মানে ইলেকট্রনিক হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন সেম আছে। তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে দেখো প্রোটন 9, বাট ইলেকট্রন কত? 10। তাহলে যাদের ক্ষেত্রে যারা হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পিসিস, তাহলে তাদের ক্ষেত্রে সাইজ কি দ্বারা আমরা ডিটারমাইন করবো? যার ক্ষেত্রে নাম্বার অফ প্রোটন যত বেশি তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ বল তত বেশি, আর নিউক্লিয়াসের আকর্ষণ বল যত বেশি হবে তাহলে নিউক্লিয়াস টাইটলি বাউন্ড করে থাকবে, তাহলে সাইজটা কি হবে? ছোট হবে। তাহলে এখানে সবচেয়ে সাইজ ছোট কার হবে? অ্যালুমিনিয়াম 3+, আর সাইজ বড় কার হবে? N3-। তাহলে হচ্ছে যে N3-, O2-।
তাহলে ইনক্রিজিং অর্ডার অফ সাইজ। এবার আর কিছু প্রবলেম দেখা যাক। দেখো এদের যদি অ্যাসিড ধর্ম বিচার করে কি হবে, সাপোজ তোমাকে দিল ল্যান্থনাইট কিছু এলিমেন্ট, সাপোজ COHL3, সিরিয়াম প্রাসোডাইমিয়াম, নিওডাইমিয়াম আর হচ্ছে প্রোমিথিয়াম। এদের যদি হচ্ছে যে বেসিক অর্ডারটা দেখা হয়, দেখো আমরা জানি ল্যান্থনাইটের বাম থেকে ডান দিকে গেলে সাইজ কি হবে, ছোট হবে। আর সাইজ যত ছোট হবে তাহলে অক্সাইড আয়ন একসেপ্টর টেন্ডেন্সি কত কি হবে, বেশি, অর্থাৎ অ্যাসিড ধর্ম বেশি হবে। তাহলে তোমাকে দিয়ে দিলে বেসিক অর্ডার অনুসারে সাজাবে বেসিক অর্ডার, তাহলে কি হবে, তাহলে সবচেয়ে বেশি বেসিক কি, বাম থেকে ডান দিলে বেসিক একটা কমে, তাহলে সবচেয়ে বেশি বেসিক হবে ওকে, সবচেয়ে হচ্ছে বেশি। এরপরে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট কোনগুলো, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট আর এস আর পি ব্লক এলিমেন্টকে একসঙ্গে বলা হচ্ছে যে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, এস এন্ড পি, এস এন্ড পি ব্লক এলিমেন্ট, এগুলোকে একসঙ্গে বলা হচ্ছে যে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। এরপরে যদি বলছে ডি ব্লক এলিমেন্টের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কেমন, ডি এন্ড এফ ব্লক এলিমেন্টের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে যে কোনো ডি ব্লক এলিমেন্টের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, জেনারেল ইলেকট্রনিক কেমন হয়, তাহলে পার্থক্য সূচক ইলেকট্রনগুলো অ্যাড হয়ে গেছে ডি তে, তাহলে 8-1 ডি 1 to 10 NH2, এটা হচ্ছে যে কোনো ডি ব্লক এলিমেন্টের জেনারেল কনফিগারেশন। এবার যদি বলা হয় এফ ব্লক এলিমেন্টের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে কেমন হয়, সেটা হচ্ছে 8-2 F 1 to 14 1 to 0 to 1 আর হচ্ছে যে NH2, এটা হচ্ছে যে কোনো এফ ব্লক এলিমেন্টের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। এবার বেশ কিছু প্রশ্ন আলোচনা করছি, দেখো যে ট্রানজিশন এলিমেন্ট জিঙ্ক এন্ড কপার, এদের মধ্যে চুজ করো কোনগুলো হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট। সাপোজ আমি তোমাকে দিলাম জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি আর হচ্ছে কপার, আয়রন আর কোবাল্ট, এদের মধ্যে সাপোজ যে হাউ মেনি নাম্বার অফ এলিমেন্টস আর প্রেজেন্ট হিয়ার ইজ কল্ড ল্যান্থনাইট এলিমেন্ট। দেখো ল্যান্থনাইট এলিমেন্ট মানে বলছিলাম যে ল্যান্থনাইট এলিমেন্ট মানে অর্থাৎ সন্ধিগত মৌল যে সমস্ত মৌলের পারমাণবিক অবস্থায় বা স্থায়ী জারণ অবস্থায় অসম্পূর্ণ দ্বিপক্ষ আছে। জিঙ্কের দেখো জিঙ্ক হচ্ছে 30, অর্থাৎ 4:3D10। এবার জিঙ্ককে যদি আমরা Zn2+ করি আর আমরা জানি যে কোনো ডি ব্লক এলিমেন্টের সবচেয়ে স্থায়ী অক্সিডেশন স্টেট 2+, তাহলে দেখো তাও কিন্তু 3D10 আছে। ক্যাডমিয়ামের ক্ষেত্রেও একই রকম থাকবে 4D10, যে ক্যাডমিয়াম 2+ এর ক্ষেত্রে, মার্কারির ক্ষেত্রে একই রকম। কিন্তু কপারের ক্ষেত্রে দেখো কপার হচ্ছে যে 3D10 4s1, কিন্তু যখন কপার থেকে যখন কপার 2+ হবে তখন কিন্তু 3D9 হবে। তাহলে কপারের অ্যাটমিক অবস্থায় কিন্তু অসম্পূর্ণ দ্বিপক্ষ নেই, কিন্তু স্থায়ী জারণ অবস্থায় অসম্পূর্ণ দ্বিপক্ষ আছে।
আর আয়রনের ক্ষেত্রে তো 3d6 অ্যাটম অবস্থায় তার ডি অরবিটাল অসম্পূর্ণ আছে, কোবাল্টের ক্ষেত্রে কত 3d7। তাহলে এখানে এই প্রথম তিনটা হচ্ছে যে সন্ধিগত মৌল নয়, কারণ সন্ধিগত মৌলের ডেফিনেশন হচ্ছে যে সমস্ত মৌলের পারমাণবিক অবস্থায় বা স্থায়ী জারণ অবস্থায় অসম্পূর্ণ ডি কক্ষ আছে। জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি পারমাণবিক অবস্থায় অসম্পূর্ণ ডি কক্ষ নেই, আর হচ্ছে স্থায়ী জারণ অবস্থায় অসম্পূর্ণ ডি কক্ষ নেই। কিন্তু কপারের ক্ষেত্রে পারমাণবিক অবস্থায় অসম্পূর্ণ ডি কক্ষ নেই, কিন্তু হচ্ছে যে স্থায়ী জারণ অবস্থায় আছে। তাহলে কপারের ক্ষেত্রে কপার, সিলভার, গোল্ড ওদের যে এটা আছে কয়েনের মেটাল সবই কিন্তু সন্ধিগত মৌল। আর জিঙ্কের তো পারমাণবিক অবস্থায় অসম্পূর্ণ ডি কক্ষ আছে, জন্য আয়রনের ক্ষেত্রে, কোবাল্টের ক্ষেত্রে, তাহলে এগুলো সন্ধিগত মৌল। ওকে, আজকে অবধি তাহলে থাক, পরে আবার